সচিববৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের স্বাধীনতার মাস, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাস, এই অগ্নিঝরা মার্চে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আজ আমাদের যা যা পরিচয় তা থাকতো না, সেই মহান নেতা, আমাদের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারই জন্ম শতবর্ষে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং 1975 সালের 15ই আগস্টের সকল শহীদকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি চার জাতীয় নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল বীর, শহীদ ও মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা। উপস্থিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষকদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই আমাদের সকল প্রেরণার আধার, আমাদের সকল শক্তির উৎস মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। উপস্থিত আপনাদের সকলকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা অনুযায়ী এই মন্ত্রণালয় হতে প্রতি বছর দেশের বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়ে থাকে। এবছর উল্লেখিত ফেলোশিপ অনুদানের মোট 4182টি চেক। সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট হতে দেশে ও বিদেশে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে 2010 সাল থেকে অদ্যাবধি 579 জনকে প্রায় 191 কোটি টাকার বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করা হয়েছে। অপরদিকে চলতি অর্থ বছরে এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে 3305 জন ফেলোকে 20 কোটি টাকা এনএসটি ফেলোশিপ, গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজে 800টি প্রকল্পে 18 কোটি টাকা, 476টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ক্লাবে যন্ত্রপাতি ক্রয়ের জন্য 3 কোটি টাকা, বিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশনা, সেমিনার, ওয়ার্কশপ ও প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে 1 কোটি টাকা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তির প্রসার ও প্রদর্শনী আয়োজনে 66টি উপজেলায় 66 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থ বছরে 78 কোটি টাকা সহ 2009-10 হতে 2020-21 পর্যন্ত এ সকল খাতে সর্বমোট 566 কোটি টাকা প্রদান করা হয়েছে। সম্মানিত সুধী, আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে উল্লেখ করছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের নিউক্লিয়ার রিঅ্যাক্টর, প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটর এরই মধ্যে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েন্স সায়েন্সেসে ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য অত্যাধুনিক পেট সিটি ও মেডিকেল সাইক্লোটন ফর আইসোটোপ জেনারেটর স্থাপন করা হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে সাভারে অবস্থিত দেশের একমাত্র চামড়া গবেষণা ইনস্টিটিউটের আধুনিকায়ন করা হয়েছে। ইনস্টিটিউট অব বায়ো ইকুইভ্যালেন্স স্টাডিজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস প্রতিষ্ঠার মাধ্যমে দেশেই স্বল্প মূল্যে ওষুধের বায়ো ইকুইভ্যালেন্স সম্পন্ন করে বহির্বিশ্বে ওষুধ রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেক্সট জেনারেশন অল্টারনেটিভ ফুয়েল হিসাবে পানি ও বায়োমাস হতে হাইড্রোজেন উৎপন্ন করে পরিবহন সহ সংশ্লিষ্ট খাতে ব্যবহারের জন্য গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নেক্সট জেনারেশন জিনোম সিকোয়েন্সিং গবেষণাগার স্থাপনের মাধ্যমে করোনা ভাইরাস সহ বিভিন্ন অণুজীব ও মানবদেহের জেনোম সিকোয়েন্স করা হচ্ছে। বিআরআইসিএম হতে কোভিড-19 এর স্পেসিমেন কালেকশন কিট ভিটিএম স্বল্প মূল্যে উৎপাদন করে অদ্যাবধি কেন্দ্রীয় ঔষধাগারে 16 লক্ষ কিট সরবরাহ করা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু ফসলের জাত, ট্রানজেনিক প্লান্ট উদ্ভাবন করা হয়েছে। মহাকাশে ফসল ফলানোর সম্ভাবনায় এশিয়ান হার্ব ইন স্পেস গবেষণায় বাংলাদেশ হতে প্রথমবারের মতো ধনিয়া বীজকে মহাকাশে প্রেরণ করা হয়েছে। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহ কাজ করছে। ঢাকার বাইরে প্রত্যেকটি বিভাগীয় শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার স্থাপনের কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় নির্দেশনায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনার উন্নয়নের রূপকল্প
অর্থাৎ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে, এ আমাদের দৃঢ় অঙ্গীকার। সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, অধীনস্থ সংস্থা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে। অভিনন্দন জানাই ফেলোশিপ প্রাপ্ত বিজ্ঞানী ও গবেষক এবং বিশেষ অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের। ফেলো ও গবেষক নির্বাচনে যে সকল সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতিও জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমানকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের এই পবিত্র ক্ষণে আমি অবনত মস্তকে স্মরণ করছি সেই মহামানবকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। হে পিতা, জানায় হাজার সালাম শততম জন্মদিনে। হে পিতা, জানায় হাজার সালাম শততম জন্মদিনে। বাঙালির তরে দিয়েছ স্বদেশ রক্তের দামে কিনে। শততম জন্মদিনে হে পিতা, তোমারে করি সালাম। দিয়েছ মোদের স্বাধীন স্বদেশ অমূল্য যার দাম। শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আফম রুহুল হক এমপি, সংসদীয় কমিটির সদস্যবৃন্দ, সরকারি উচ্চ পর্যায়ের সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক, গবেষক ও ফেলোবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শতবর্ষের এই বঙ্গবন্ধু জন্মের শতবর্ষের এই শুভ সময়ে আমি আপনাদের সকলকে স্বাধীনতা ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই। মহান স্বাধীনতার মাসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদ ও অকুতভয় মুক্তিযোদ্ধাদের, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে জীবনপণ লড়াই করে আমাদের উপহার দিয়েছেন এই মহান স্বাধীন স্বদেশ। আমি আরো স্মরণ করি জেল হত্যাকাণ্ডের শহীদ জাতীয় 4 নেতাকে, সম্ভ্রমহারা 2 লক্ষ মা বোনদের এবং বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যগণকে। আমি অনিশেষ কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মানবতার জননী, প্রাচ্যের নক্ষত্র, চ্যাম্পিয়ন অব দি আর্ট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি। বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে একাধিক্রমে 13 বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতি আমাদেরকে বারবারের মতো উৎসাহিত, অনুপ্রাণিত, উজ্জীবিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের শক্তি ও সাহস ও মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা। ফেলোশিপ এবং বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে গবেষণার বিশেষ অনুদানের জন্য নির্বাচিত ফেলো গবেষকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সুধী মণ্ডলী, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। তিনি চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দারিদ্র্যকে জয় করতে। সদ্য স্বাধীন দেশের পুনর্গঠনে তিনি উদ্যোগ নিয়েছিলেন। উন্নয়নের কাজে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে গবেষণার সুযোগ সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধুই প্রাণ প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও BCSIR এর মতো বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের। পিতার স্বপ্নের পথ ধরে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অকৃপণ হাতে সকল সহযোগিতা প্রদান করে চলেছেন। যত কিছুই করছেন তিনি দেশের লোকের তরে, যত কিছুই করছেন তিনি দেশের লোকের তরে, পিতার পথে যাত্রাটা তাঁর হৃদয় উজাড় করে।
সুধী মণ্ডলী, বিজ্ঞান মনস্ক জাতি গঠন ও বিজ্ঞান প্রযুক্তিকে সংক্রান্ত গবেষণা উন্নয়নের লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় প্রতি বছর প্রদান করছে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, গবেষণা অনুদান। এ বিষয়ে বিস্তারিত বলেছেন আমাদের সিনিয়র সচিব মহোদয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনিই এই ফেলোশিপ ও গবেষণা অনুদানের বরাদ্দ ও আওতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা, সমর্থন ও উদারতায় আমাদের মন্ত্রণালয়ের বাস্তবায়ন করছে অনেক উন্নয়ন পরিকল্পনা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে পিতার দেখানো পথে কন্যার জয়রথ এখন লক্ষ্য ছুঁই ছুঁই। আমরা ধন্য বঙ্গবন্ধু কন্যার এই উন্নয়ন অভিযাত্রায় তার সহযোগী থাকতে পেরে। মানুষের জন্য, দেশের জন্য যা কিছু উন্নয়ন, তা সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের ব্রতী মাননীয় প্রধানমন্ত্রীর সাহস, শক্তি ও কর্মতৎপরতায়। পিতার আহ্বানে শুরু রক্ত ঝরানো পথে, পিতার আহ্বানে শুরু রক্ত ঝরানো পথে, ইতিহাসের পথটা ধরে আজ কন্যার জয়রথ। সুধী মণ্ডলী, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে সফল করার জন্য আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনুদানের জন্য ফেলো ও গবেষক নির্বাচনের কালে যে সকল শিক্ষক ও কর্মকর্তা সহযোগিতা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর কল্যাণে বাংলাদেশে আজ উন্নয়নশীল দেশের পদার্পণ করেছে। এই গৌরবময় ক্ষণে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যের শেষে বলতে চাই, যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মানুষের মৃত্যুর ভয়, যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যেন বিজ্ঞান লড়ে গেছে সদা, নাই ভয়, হবে মানুষেরই জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান পর্ব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি এফএস ওসমান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান করবেন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদানের সম্মতি জ্ঞাপন করছি। আমার পক্ষে তিনি এটা হস্তান্তর করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধী মণ্ডলী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক চলতি 2020-21 অর্থ বছরে বঙ্গবন্ধু ফেলোশিপের আওতায় 77 জন ও এনএসসি ফেলোশিপের আওতায় 3305 জনকে ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের আওতায় 800 জনকে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। প্রথমে বঙ্গবন্ধু ফেলোশিপ চেক প্রদান। বঙ্গবন্ধু ফেলোশিপের প্রথম চেক গ্রহণ করবেন মোসাম্মদ মুসলিমা খাতুন। তার গবেষণার বিষয় প্রতিকূল পরিবেশ সহিষ্ণু ট্রান্সজেনিক ফসলের জাত তৈরি। মোসাম্মদ মুসলিমা খাতুনকে মাননীয় মন্ত্রীর কাছ থেকে বঙ্গবন্ধু ফেলোশিপের চেক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে চেক গ্রহণ করবেন মোহাম্মদ লুৎফুর রহমান। তার গবেষণার বিষয়ে গবাদি পশু ও হাঁস মুরগি পালনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনুসন্ধান করা। চেক গ্রহণ করছেন মোহাম্মদ লুৎফুর রহমান। এবারে আসবেন ডাক্তার সাদিয়া সালাম। তার গবেষণার বিষয় হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন এবং ব্রেইন ইমেজিং। এরপর বঙ্গবন্ধু ফেলোশিপ চেক গ্রহণ করবেন মোহাম্মদ নজরুল ইসলাম। তার গবেষণার বিষয় ফসল উৎপাদনে ফার্মার ফিল্ড স্কুলের প্রভাব। বঙ্গবন্ধু ফেলোশিপ চেক গ্রহণ করবেন ফারজানা আক্তার নূর। তার গবেষণার বিষয় বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার ও মিউটেশনের চিত্র। এবারে
বঙ্গবন্ধু ফেলোশিপের চেক গ্রহণ করতে আসবেন ডাক্তার কাজী লুৎফর রহমান। তার গবেষণার বিষয় হচ্ছে টাইটানিয়াম মেশ দ্বারা অরবিটাল ফ্লোর ফ্র্যাকচার মেরামত। এবারে আসবেন সিফা তারা। তার গবেষণার বিষয় হচ্ছে উপকূলীয় এলাকায় ফসল উৎপাদনে জলবায়ুর পরিবর্তনের প্রভাব। সুধীবৃন্দ, বঙ্গবন্ধু ফেলোশিপের সর্বশেষ চেকটি গ্রহণ করবেন মোহাম্মদ আখতারুজ্জামান। তার গবেষণার বিষয় ছত্রাক ব্যবহার করে গবাদি পশুর মধ্যে পুষ্টিমান ও বিষক্রিয়া নির্ণয়। এবারে বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান। মাননীয় মন্ত্রীর কাছ থেকে বিশেষ গবেষণা অনুদানের প্রথম চেকটি গ্রহণ করবেন ডক্টর কাজী হানিয়া মারিয়া। তার গবেষণার বিষয় ফার্মাসিউটিক্যালস ও বায়োমেডিক্যালের ক্ষেত্রে ন্যানো পার্টিকেলসের ব্যবহার। ডক্টর কাজী হানিয়া মারিয়া মাননীয় মন্ত্রীর কাছ থেকে বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করলেন। এবারে বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করতে আসছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন। তার গবেষণার বিষয় হচ্ছে নার্সারি উন্নয়নে গবেষণা। চেক গ্রহণ করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন। এবারে আসবেন ডক্টর নাহিদ শামীম। তার গবেষণার বিষয় হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশনের চিকিৎসায় লিভোফ্লক্সাসিন ব্যবহারের সম্ভাব্যতা বিষয়ে গবেষণা। এরপর বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। তার গবেষণার বিষয় ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে বায়োপলিমার থেকে ন্যানো সেলুলোজ ও স্মার্ট ফাইবার তৈরি। বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার মুনিরা জাহান। তার গবেষণার বিষয় সার্ভিক্যাল ক্যান্সার রোগীদের সাইটোকাইন এক্সপ্রেশন প্রোফাইলকরণ। বিশেষ গবেষণা অনুদানে সর্বশেষ চেকটি গ্রহণ করবেন ডাক্তার পাপিয়া আক্তার। তার গবেষণার বিষয় বিভিন্ন থাইরয়েড ক্যান্সার রোগীদের উপরে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের প্রভাব। সবশেষে রয়েছে এনএসটি ফেলোশিপ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় মন্ত্রীর কাছ থেকে এনএসটি ফেলোশিপের প্রথম চেকটি গ্রহণ করবেন মোহাম্মদ মেজবাউদ্দিন মুবিন। তার গবেষণার বিষয় হচ্ছে ন্যানো পার্টিকেল ও বায়ো কন্ট্রোল এজেন্ট ব্যবহার করে ধানের ব্যাকটেরিয়াল প্যাথোজেন নির্ণয় করা। এরপর এনএসটি ফেলোশিপ চেক গ্রহণ করবেন মোসাম্মদ জাকিয়া ইসলাম। তার গবেষণার বিষয় শস্য ও প্রক্রিয়াজাত শস্য খাদ্যে আফলাটক্সিন নির্ণয়। এনএসটি ফেলোশিপ চেক গ্রহণ করবেন চঞ্চল বিশ্বাস। তার গবেষণার বিষয় বোরো ধান চাষে ইউরিয়া সার ব্যবহারে মাটির সালফার, ফসফরাস ও পটাশিয়াম লিচিং এর সম্পর্ক নির্ণয়। এবারে এনএসটি ফেলোশিপ চেক গ্রহণ করতে আসছেন কানিজ ফাতেমা। তার গবেষণার বিষয় আর্সেনিক ইনডিউসড ডায়াবেটিসের মলিকিউলার মেকানিজম নির্ণয়। এবারে আসবেন রাকিব হোসেন। তার গবেষণার বিষয় হচ্ছে নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচের মাধ্যমে হস্তলিপি থেকে পার্কিনসন রোগ নির্ণয়। এরপর এনএসসি ফেলোশিপের সর্বশেষ চেকটি গ্রহণ করবেন মোহাম্মদ মুদাসির হোসেন আকিব। তার গবেষণার বিষয় গর্ভবতী মায়েদের পরিষেবা গ্রহণ সংখ্যা হতে পয়সন রিগ্রেশন মডেল তৈরি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান করার জন্য। সুধীবৃন্দ, ফেলোশিপের জন্য নির্বাচিত ছাত্রছাত্রী এবং গবেষণা অনুদানের জন্য নির্বাচিত বিজ্ঞানী ও গবেষকবৃন্দের সদয় অবগতির জন্য জানাচ্ছি, সময়ের স্বল্পতার জন্য এই অনুষ্ঠানে সকল ফেলো ও গবেষককে চেক প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুষ্ঠান শেষে এই মিলনায়তন থেকে এবং পরবর্তী 7 থেকে 11 মার্চ 2021 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবু থিয়েটার থেকে অবশিষ্ট চেক বিতরণ করা হবে। সম্মানিত সুধী, এখন
আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মহৎ অনুষ্ঠানে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি, তবে বিজ্ঞানের যুগ, কাজেই আমাদের ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি বলেই এই করোনা মহামারী থাকা সত্ত্বেও আপনাদের সাথে সংযুক্ত হতে পেরেছি। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ। 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। কাজে এই সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং উন্নয়নশীল দেশ হিসেবে যখন আমরা উদযাপন করছি, সেই সময় আজকের এই অনুষ্ঠান, যারা ফেলোশিপ পেয়েছেন, স্কলারশিপ পেয়েছেন বা বিশেষ অনুদান পেয়েছেন, তাদের সাফল্য কামনা করে এটুকু বলবো যে গবেষণা এবং বিজ্ঞানের প্রসার একটা দেশের উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য। কাজে আপনারা এই গবেষণা চালিয়ে যাবেন এবং আপনাদের পথ ধরে আগামী প্রজন্মও এই বিজ্ঞানের গবেষণা করবে, সেটা আমি আশা করি। আমরা আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটি রাষ্ট্র পেয়েছি, একটি স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের পরিবারের সকল সদস্যকেই আমরা হারিয়েছি। শুধু আমি, আমার ছোট বোন ছাড়া আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, আত্মীয় পরিবার সহ অনেক আপনজন হারিয়েছি। তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। আমরা চাই, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, আমরা তার সেই স্বপ্নের বাংলাদেশই গড়ে তুলতে চাই। স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন। পৃথিবীর খুব কম রাষ্ট্রই আছে যা এত অল্প সময়ের মধ্যে সংবিধান দিতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ তখন তো একটা প্রদেশ ছিল, সেই প্রদেশকে একটা রাষ্ট্রে উন্নীত করা এবং স্বাধীনতার পরপরই একটি সংবিধান মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করা, এটা কঠিন কাজ ছিল, কিন্তু সেটা তিনি করেছিলেন। আর সেই সংবিধানে মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকারের কথা তিনি কিন্তু বলে গেছেন, এমনকি বিজ্ঞান প্রযুক্তির কথাও তিনি বলেছেন। 72-এর সেই সংবিধানে তিনি শিক্ষাকে মানুষের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সংবিধানের অনুচ্ছেদ 17 খতে তিনি সে উল্লেখ আছে, আমি কোট করছি, রাষ্ট্র সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। সংবিধানেই কিন্তু সেই নির্দেশ রয়ে গেছে যে একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের নাগরিক সৃষ্টি করতে হবে। কাজে তিনি হাজার হাজার বিধ্বস্ত স্কুল কলেজ যেমন পুনর্গঠন করেন, নতুন নতুন বিদ্যালয় কলেজ ভবন নির্মাণ করেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন, নারী শিক্ষা
প্রায় উচ্চ মাধ্যমিক পর্যন্তই তিনি অবৈতনিক করে দিয়েছিলেন। শিক্ষকদের সরকারি চাকরির আওতায় নিয়ে আসেন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে। এভাবে তিনি শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। উচ্চশিক্ষার বিকাশে তিনি 1973 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন। কৃষি বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত গবেষণা উন্নয়নে নানামুখী কার্যকর উদ্যোগ নিয়েছিলেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেছিলেন। আণবিক শক্তি কমিশনটাও বাংলাদেশের জন্য তিনি গড়ে তোলেন এবং আমাদের ভূ উপগ্রহ কেন্দ্র সেটাও 1975 সালের 14 জুন রাঙামাটিতে বেতবুনিয়ায় তিনি প্রতিষ্ঠা করে দিয়ে যান। জাতিপিতা 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করে, যেটা জাতিসংঘ করেছিল 1982 সালে। আর বাংলাদেশে তিনি করে যান 1974 সালে। সমুদ্রে আমাদের যে অধিকার রয়েছে সমুদ্র সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি এটা করেন, যাতে সমুদ্র সম্পদ গবেষণা করা, এই সম্পদকে আমরা কাজে লাগাতে পারি, সেই সুযোগটা তিনি দিয়ে গেছেন আমাদের। যাক, আমরা 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, আমরা উদ্যোগ নেই এবং দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন আমরা আমাদের এই সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হই। এর জন্য বেশ যথেষ্ট আমাদেরকে উদ্যোগ নিতে হয়েছিল, কারণ 75 সালে জাতিপিতাকে হত্যার পর যেসব সরকার এসেছিল তারা এসব ব্যাপারে কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। এটা হচ্ছে দুঃখজনক। কিন্তু 2009 সালে সরকার গঠন করে আমরা সাফল্য অর্জন করি। জাতিপিতা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করে দেন, আর সেই রিপোর্টটাও তিনি প্রণয়ন করেছিলেন এবং জাতিপিতা হাতেও তুলে দিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন করে যেতে পারেননি, কারণ 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর পরবর্তী সরকার আর এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। কারণ আমরা জানি যে যখন এই দেশে কোনো গণতন্ত্র থাকে না, কোনো মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে কোনো দেশে, তো সেখানে যেহেতু তারা ক্ষমতা দখলকারী, তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে না, তাদের ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্য এদেশের যুব সমাজ, ছাত্র, শিক্ষা সবার উপরই তারা যেমন অত্যাচার করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিও ধ্বংসের পথে নিয়ে যায়। কাজে আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি, বোমার আওয়াজ, সেশন জট, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, অর্থ তুলে দেওয়া, তাদের বিপথে নিয়ে যাওয়া এবং তাদেরকে ব্যবহার করা। যাই হোক, আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। যদিও করোনা ভাইরাস আমাদেরকে আরেকটা সমস্যার সৃষ্টি করে দিয়েছে, প্রায় 1 বছরের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে হয়েছে। এটা মানুষের জীবনটাকে সুরক্ষা করার জন্যই করা হয়েছে। তবে ইতিমধ্যে আমরা ভ্যাকসিন শুরু করেছি। এই টিকা দেওয়া কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষক কর্মচারী সেই প্রাইমারি থেকে নিয়ে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত, কাজে ভ্যাকসিন দেওয়াটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এই মার্চ মাসের শেষের দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিও একটা বেশ কিছু হল এবং বিল্ডিং যাওয়ার জন্য আছে, সেগুলো আমি মেরামত করা বা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে। আমরা শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছি, এই কারণে 96 সালে যখন সরকার গঠন করি তখন সবথেকে অবাক হয়ে দেখলাম যে বিজ্ঞানের জন্য কোনো রকম বরাদ্দ ছিল না, গবেষণার জন্য কোনো বরাদ্দ ছিল না, এমনকি শিক্ষার্থীরা বিজ্ঞান পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। কিন্তু বিশ্বব্যাপী আমরা যদি দেখি যে বিজ্ঞান ও প্রযুক্তি এটা তো আমাদের অগ্রগতি সাধন করবার একটা উপায়। গবেষণা ছাড়া বা বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ছাড়া কিভাবে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে? কারণ বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। সে কারণে আমরা সরকার আসার পরই সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার পদক্ষেপ নিই।
গবেষণার জন্য আলাদা বরাদ্দ আমরা বাজেটে রাখি এবং আমরা চিকিৎসা বিশ্ববিদ্যালয়, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, কাজে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, নব থিয়েটার প্রতিষ্ঠা করি। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সে প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণের উপর আমরা গুরুত্ব আরোপ করি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় 986 জন শিক্ষার্থী গবেষকদের বৃত্তি বা অনুদান দেওয়া হয়েছে। 2008 সাল থেকে এ পর্যন্ত সবকটি নির্বাচনে জয়ী হওয়ার ফলে আমরা যেহেতু দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি এবং সরকারের ধারাবাহিকতা আছে, যার কারণে আজকে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি। আমরা স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছি এবং শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ আমরা দিয়ে যাচ্ছি। আমরা জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সেখানে আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তির সাথে মানবিক বোধ সম্পন্ন আলোকিত মানুষ সৃষ্টির উপরই জোর দিয়েছি। ন্যাশনাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন আমরা বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন 2012, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন 2010, যেটা আবার সংশোধন করা হয়েছে 2014-তে, বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন আইন 2017, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন সংশোধিত 2018 সহ এই ক্ষেত্রে বিভিন্ন আইন, প্রবিধান, বিধি, নীতিমালা আমরা প্রণয়ন করেছি এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব সেই ঘোষণা আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে 2008 সালে দিয়েছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি বলেই করোনা মোকাবেলায়ও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং সুযোগ পেয়েছি। আর সেই জন্য আমি নিজে উপস্থিত না থেকেও আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে মিলিত হবার সুযোগ পেয়েছি। আমরা বিভিন্ন শিক্ষাকে বহুমুখী করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছি। আর সেই লক্ষ্যে উচ্চশিক্ষা প্রসারে 2009 সাল থেকে এ পর্যন্ত 18টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা কার্যক্রম আমরা চালু করেছি। এর মধ্যে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চিকিৎসা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, বেসরকারিভাবে বিজিএমই ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। অর্থাৎ শিক্ষাকেও আমরা বহুমুখী করে দিচ্ছি, যার যেখানে মানে দক্ষতা থাকবে সে সেভাবেই গড়ে উঠবে, দেশে বিদেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ লাভবান হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সাথে সাথে হাইটেক সিটি, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক সহ আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি যেন আমাদের দক্ষ জনশক্তির সাথে সাথে আমরা যেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি। কারণ বিজ্ঞান প্রযুক্তিকে জনপ্রিয় করার লক্ষ্যে 490টি উপজেলায় এবং 90টি ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব গঠন করা হয়েছে। আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গত 12 বছরে 117টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। 211টি প্রযুক্তি বাণিজ্যিকীকরণের জন্য হস্তান্তর করা হয়েছে। 41টি প্রযুক্তি পেটেন্ট অর্জন করেছে এবং 7টির জন্য পেটেন্ট আবেদন করেছে। আমরা ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে প্রায় 2400 মেগাওয়াটের মতো ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন হবে। আর প্রথমটা করা হয়েছে রূপপুরে, এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি প্রকল্প। এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা দেখছি, জায়গা খুঁজছি, ওই অঞ্চলটা আমরা আরো উন্নত করতে চাই।
ইতিমধ্যে জিনোমিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে, হাইড্রোজেন শক্তি গবেষণাগার, জাতীয় জিন ব্যাংক স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন হবে। আমরা সকল বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নব থিয়েটার করে দেব। ঢাকায় করা হয়েছে, এর পরবর্তীতে আমাদের 8টি বিভাগ করেছি বাংলাদেশকে, এসব প্রত্যেকটা বিভাগে একটি করে নব থিয়েটার করবো, যেন আমাদের শিশু থেকে শুরু করে সকলেই তারা এই বিজ্ঞানের একটা দিক অন্তত দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। বিশেষ দক্ষতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক তৈরির লক্ষ্যে দেশে বিদেশে বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ও অধ্যয়নে MS, MPhil, PhD ও PhD উত্তর প্রোগ্রামের জন্য বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করা হচ্ছে। 2010-11 অর্থ বছর থেকে চলতি 2020-21 অর্থ বছর পর্যন্ত প্রায় 596 জনকে 190 কোটি 45 লক্ষ টাকার ফেলোশিপ প্রদান করা হয়েছে। এছাড়া MPhil, PhD উত্তর পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হচ্ছে। ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়ন কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। 2009-10 অর্থ বছর থেকে চলতি অর্থ বছর পর্যন্ত 4382টি প্রকল্পের অনুকূলে 152 কোটি 93 লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। এই গবেষণার ফলে আপনারা জানেন যে আমাদের খাদ্য উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করতে পেরেছি। যেমন লবণাক্ত সহিষ্ণু আমরা আমাদের গবেষকরা উদ্ভাবন করেছে, খরা সহিষ্ণু ধান উদ্ভাবন করার পথে সেটাও মোটামুটি করা হয়েছে। এখন জলমগ্ন ধান যাতে উৎপাদন হয় তার উপরেও গবেষণা হচ্ছে। তাছাড়া অনেক বিদেশি তরি তরকারি ফল কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে। এই সবই কিন্তু বিজ্ঞানের অবদান, সবই কিন্তু গবেষণার অবদান। এখন স্ট্রবেরি ঘরে বসে খাওয়া যায়, আগে বিদেশে যে আমরা স্ট্রবেরি খেতাম আনতে গেলে নষ্ট হয়ে যেত, এখন আমাদের দেশেই হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিলাম। এছাড়াও এখন তো আমাদের দেশে প্রায় সবকিছুই হচ্ছে, কমলা লেবুর প্রসার ঘটে গেছে, মালটা থেকে শুরু করে সবই হচ্ছে। কোনটা না হচ্ছে? এখন আমাদের মাটি, যেটা জাতিপিতা বলে গিয়েছিলেন, কারণ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন জাতিপিতা দায়িত্ব নেন, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, এরকম একটা বিধ্বস্ত দেশ, আপনার তো কোনো সম্পদ নেই, কি দিয়ে গড়ে তুলবেন? জাতিপিতা বলেছিলেন, আমার মানুষ আছে, মাটি আছে। সেই মানুষকেই তিনি দক্ষ করে গড়তে চেয়েছিলেন। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। আমরা সেই মাটি আর মানুষ নিয়েই বাংলাদেশকে আজকে যেখানে জাতিপিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে আজকে আমাদের অবস্থানটা করতে পেরেছি। আমরা ভবিষ্যতে উন্নত দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। কাজে আমি সবসময় চাই যে মানব কল্যাণে কাজ করতে হবে। এবং আপনারা এটুকু মনে রাখবেন যে আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ। কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে, জনগণের কল্যাণেই যেন সেটা মানে কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন, সেটা আমরা চাই। আমরা আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু কৃষি আমাদের প্রয়োজন। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ করা। আমাদের জনসংখ্যা বেশি, কৃষি উৎপাদনের জায়গা কম, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কাজে সেটা মাথায় রেখেই আমাদেরকে গবেষণা আরো জোর দিতে হবে, যাতে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে যেন গড়ে উঠতে পারে, সেটাই আমরা চাই। কাজে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে দেশে এবং বিদেশেও কর্মসংস্থানের সৃষ্টি করা যাবে, আমরা সেদিকেই লক্ষ্য রাখছি। আর প্রতিটি শিল্প কারখানায় গবেষণা ও উন্নয়ন শাখাকে কার্যকরী ও শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, শিল্প প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেখানেও গবেষণার একান্ত প্রয়োজন আছে। কারণ গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি, উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে পারি, পরিমাণ বৃদ্ধি করতে পারি। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। তার মধ্যে যেমন ডিজিটাল ডিভাইসগুলি, অর্থাৎ এখন আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ,
কাজে এই ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেগুলি করতে সক্ষম, আমরা তা পারি। তাছাড়া আরও আমাদের দেশের অনেক সুযোগ রয়েছে। আমাদের রপ্তানি পণ্য বাড়াতে হলে সেখানেও কিন্তু গবেষণা প্রয়োজন আছে। কাজে আমি আশা করি সবাই নতুন নতুন পণ্য সৃষ্টি এবং আমাদের রপ্তানি যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষ আপনারা দৃষ্টি দেবেন। আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে এবং মোটামুটি এটা সবাই পাচ্ছে। এভাবে আমরা বিজ্ঞানকে ব্যবহার করে আমরা কিন্তু এগিয়ে যাব। তাছাড়া অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যার শুভফল দেশবাসী পাবে, দেশের মানুষ পাবে। মুজিব বর্ষ আমাদের সিদ্ধান্ত যে আমাদের মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তী, একটি মানুষও বাংলাদেশের গৃহহীন থাকবে না। তাদের আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর করে দেব এবং সেটা আমরা দিচ্ছি এবং খুব সফলভাবে সেই কাজটা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আমরা প্ল্যান করে দিয়ে যাচ্ছি। 2009 সরকার যখন গঠন করি তখন 2010 থেকে 2020 প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম যে 2021-এর মধ্যে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশ হবে, সেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করেছি বলেই আজকে কিন্তু আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি ঠিক সময় মতো। আমরা 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়ে গেলাম। এর উপর ভিত্তি করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে উন্নয়নের যাত্রা শুরু করতে হবে। ইতিমধ্যে আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। এখানেই থেমে নেই, আমরা 2100 সাল ডেল্টা প্ল্যান করে দিয়েছি। কারণ বাংলাদেশ একটা বদ্বীপ, এই ডেল্টা অঞ্চল একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, অপরদিকে আমাদের উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখা। কারণ এই ছোট ভূখণ্ডটাকেই এমনভাবে তৈরি করে দেওয়া যে প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা এই ডেল্টা প্ল্যানও সেটা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। কাজে আমি মনে করি যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই তখন আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবাই সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। আমরা বিশ্বে একটা মর্যাদা পেয়েছি উন্নয়নশীল দেশ হিসেবে। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখতে পারবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব। আমি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থী, ফেলো এবং গবেষকগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং গবেষণার মধ্য দিয়েই উৎকর্ষতা অর্জন করা যায়। বিজ্ঞান আমাদের পথ দেখায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ।